বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করতে চান, আপনার বাংলাদেশের 20 কোটি মানুষ কি এই মুহূর্তে সেটা মানবে? জনগণ এই নতুন সরকারের দৃশ্যমান পরিবর্তনের সুফল কোন কোন ক্ষেত্রে ভোগ করছে বলে আপনি মনে করেন, নাকি আসলে কোনো সুফলই দৃশ্যমান কোনো সুফল এখন পর্যন্ত আমরা পাইনি? যেটি মোহন ভাই বলছে যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, মানুষ কথা বলতে পারছে এখন, এবং সেটি উনি এলাকায় গিয়ে দেখছেন। আপনি কি মনে করেন? আশরাফুল ভাই, আপনাকে ধন্যবাদ। মোহন ভাইয়ের কথার উপরে শ্রদ্ধা রেখে বলতে চাই যে কথা বলছে, অবশ্যই খুব বড় বড় কথা বলছে, খুবই লম্বা লম্বা কথা বলছে, খুবই ভারী ভারী কথা বলছে, খুবই উত্তেজনাকর কথা বলছে, এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করছি না। কিন্তু কারা বলছে? তারাই বলছে যারা বিগত 16 বছর কথা বলতে পারেনি। কিন্তু বিগত 16 বছর যারা লম্বা লম্বা কথা বলেছে, চওড়া চওড়া কথা বলেছে, লম্ফ জম্ফ দিয়েছে, ভারী ভারী কথা বলেছে, টিটকারি মস্কারা করেছে, তারা কথা বলতে পারছে না। বিশেষ করে আপনি আশ্চর্য হবেন, যে সকল দল প্রত্যক্ষভাবে শেখ হাসিনাকে সমর্থন করেছে, 14 দলীয় জোট, সেই 14 দলীয় জোটের রাজনীতির দিকে যদি আপনি তাকান মোহন ভাই বা আশরাফুল ভাই, প্লিজ আপনারা দেখবেন বিগত 16 বছরে সেই সকল রাজনৈতিক দলের 2-4টা কথা আপনি খুঁজে পাবেন না। কারণ শেখ হাসিনা এমন একজন দাম্ভিক নেত্রী ছিলেন, তিনি এদের কথার মূল্যায়ন করার মতো কোনো পরিস্থিতিতে তিনি ছিলেন না। কিন্তু শেষের সময় যখন তিনি আর গদিতে থাকতে পারছেন না, তিনি তড়িঘড়ি করে 14 দলীয় জোটদের নেতাদের নিয়ে বসে জামাতকে নিষিদ্ধ করে দিল। অনেকদিন পর কথা বলার সুযোগ পেয়ে তারা হুড় হুড় করে কথা বলা শুরু করলো, জামাতকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে দিল একটি রাজনৈতিক দলকে। এখন যদি তাদেরকে নিষিদ্ধ করার কথা আসে বা হয়, তাহলে সেটা অবাক হবার কিছু নেই। আমি যে বিষয়টিকে আপনাদের দৃষ্টিতে আনতে চাচ্ছি সেটা হচ্ছে, সেটা কি টিট ফর ট্যাট, যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে বলে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন? মানে ব্যাপারটা কি এমন নাকি? না, যদি যখন জামাতকে নিষিদ্ধ করেছে 71-এ, তার যে ফেসিবাদী ভূমিকা, 71-এ যে গণহত্যার সাথে পাকিস্তানিদের সাথে তাদের সম্পৃক্ততা, সেটির অভিযোগ তুলে কিন্তু নিষিদ্ধ করেছে। তো এই আবার যদি এই যে 24শে আগস্ট হত্যাকাণ্ডের কথা বলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তো এই নিষিদ্ধ ঠিক হবে কিনা সেটা আমি বলছি যে একটা তো রাজনৈতিক বক্তব্য, একটা তো নিশ্চয়ই নিষিদ্ধ করার পিছনে একটা কারণ দেখানো হয় বা থাকবে সেটি। কিন্তু এই যে নিষিদ্ধ করা রাজনৈতিক দলকে, সেটি কি আসলে সমর্থন করা যায় কিনা? বা এখন বলা হচ্ছে যে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে আওয়ামী লীগের বড় একটি রাজনৈতিক দল আসলে নিষিদ্ধ করে গণতন্ত্রের এই চাকাকে, গাড়িকে আমরা সামনের দিকে নিতে পারি কিনা, বা আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে সেটি সম্ভব কিনা, বা সেটিকে আদৌ সম্ভব হবে কিনা, নাকি আরেকজন বিশৃঙ্খল অবস্থার মধ্যে দেশ পড়ে যাবে? নানা প্রশ্ন, নানা রকম বিশ্লেষণ চলছে। আপনার বক্তব্য চাই। আশরাফুল ভাই প্লিজ, বিষয়টা খুবই খুবই ক্লিয়ার, বিষয়টা খুব সহজ। যদি আপনি এটাকে সহজ ভাবে নেন, বিষয়টি সহজ। আশরাফুল ভাই প্লিজ আপনি এটা বুঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, এটা তো বাংলাদেশ, এটা তো আমাদের দেশ, এটা তো 20 কোটি মানুষের দেশ, এটা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের দেশ, এটা তো জামাত বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সহকারে নিবন্ধিত অনিবন্ধিত সকল দলের দেশ, তাই নয় কি আশরাফুল ভাই? তাই নয় কি? অবশ্যই তাই, অবশ্যই তাই, অবশ্যই তাই। শুনেন, বলতে পারেন না, আপনি তো বলতে পারেন না এটি সাধুর দেশ, একই সাথে চোরের দেশ, এটি ভালো মানুষের দেশ, একই সাথে খারাপ মানুষের দেশ, এটি হচ্ছে যারা শান্তিবাদী মানুষ, একই সাথে সন্ত্রাসীর দেশ। তাহলে আমি বলছি যে আসলে এগুলোর মধ্যে কি আমরা কোয়ালিটি ভালো মন্দ যাচাই করবো না? আশরাফুল ভাই আমি আসতে চাচ্ছি, সেই বিষয়টাই আসতে যাচ্ছি প্লিজ। সেটা হচ্ছে যে আপনি যদি একটি ভালো রাষ্ট্রনায়ক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আলোচনা আসতে হবে, আপনাকে সুনির্দিষ্ট তথ্য সত্য ভিত্তির উপরে আসতে হবে। যেমন ধরেন, যদি জামাতের বিষয়ে সেরকম প্রাসঙ্গিক অভিযোগ থাকে, তাহলে অবশ্যই সেই প্রাসঙ্গিক বিষয়ে জাতীয়ভাবে শেখ হাসিনা আনতে পারতো। তিনি 16টা বছর কি ঘোড়ার ঘাস কেটেছেন? অবশ্যই নয়, তিনি 16টা বছর আনেননি। কেন আনেননি তার কথা, সেটা কিন্তু আমরা বাংলাদেশের সাধারণ মানুষ বুঝি কেন আনেননি। কারণ তিনি ওই সময় এটা এই কারণে আনেননি যে তিনি তখন কোন রকম কোনো বিশৃঙ্খল পরিবেশে পড়তে চাচ্ছিলেন না, বা তিনি ওই রকম পরিস্থিতি তৈরি করতে চাচ্ছিলেন না। কিন্তু শেষে তড়িঘড়ি করে কেন নিষিদ্ধ করা হলো? কারণ দেখতে পাচ্ছে
যে যদি এটা নিষিদ্ধ না করা হয় তাহলে আর আমার এটা থাকছে না, কারণ আলটিমেটলি এই আন্দোলনের পিছনে কিন্তু জামাতের নিষিদ্ধ, অর্থাৎ শেখ হাসিনা পতনের কয়েকদিন আগে যে জামাতকে নিষিদ্ধ করা হলো, এটি নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে এটা একটি রাজনৈতিক উদ্দেশ্যে করেছে, কিন্তু তার এটা হিতে বিপরীত হয়েছে এবং আওয়ামী লীগের ভিতর থেকেও একটা অংশ এটা সমালোচনা করেছে। অনেকেই যারা রাজনীতি বা গণতন্ত্রের কথা বলেন বা দেশে একটি ভালো রাজনীতি দেখতেছেন তারা কিন্তু এই সমালোচনা করেছেন যে জামাতকে এভাবে নিষিদ্ধ করা এতদিন করেননি। আপনি যেটি বলছেন যে সেটা কিন্তু হয়েছে, তার ফল কিন্তু আওয়ামী লীগ পেয়েছে। আমি একটু জানতে চাই যে ভাই, যে আসলে এই যে নিষিদ্ধ করা কোন একটা দলকে আপনি আইন দিয়ে বা আপনি নির্বাহী আদেশে নিষিদ্ধ করলেন, তাতে কি এটা কি আসলে এটি গণতন্ত্রের সাথে যায় কিনা, অথবা নিষিদ্ধ করার মধ্য দিয়ে আসলে তাদেরকে আপনি ঠেকাতে পারেন কিনা? জামাতকে কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মধ্যে ঠেকাতে পেরেছে? একই প্রশ্নটা আমি করতে চাই যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, এটি কি আসলে মানে সঠিক সিদ্ধান্ত, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত হয়েছে কিনা? একদম আশরাফুল ভাই, এই বিষয়টা যদি আমি খুব সহজে বলতে চাই, সেটা হচ্ছে কোন দলকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। কেন পারেন না? একটি সংগঠনকে কখনো নিষিদ্ধ করা যায় না। সংগঠন একটা অস্তিত্ব, এটা সহজে নিষিদ্ধ হয় না। আপনি মনে করেছিলেন জিএমবি নিষিদ্ধ, আপনার কি এখনো জিএমবির সংগঠন যদি সুযোগ পায় তারা কি মাথাচাড়া দিয়ে উঠবে না? সংগঠন কখনো নিষিদ্ধ করে থামিয়ে রাখা যায় না। এটাকে যদি আপনার থামাতে হয় তাহলে আপনার প্রক্রিয়ার মধ্যে যাইতে হবে, আইনি ভিত্তির মধ্য থেকে যাইতে হবে এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাইতে হবে। এখন তাই নয়, আমি যেটা মনে করি এটা আদর্শিক ভাবে মোকাবেলা করতে হবে। আপনি মোকাবেলা করতে না পারলে সেই আইডিওলজি তো থাকবে, সেই আইডিওলজি আবার মাথা চাড়া দেবে। জি, একদম একদম একদম। সেখানে আমি আরেকটু কথা বলতে চাই আশরাফুল ভাই, যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, খুবই প্রাসঙ্গিক একটা বিষয় প্লিজ। সেটা হচ্ছে, দেখেন সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে আজকে স্বাধীনতার 53 বছর পার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের মধ্যে কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা আসেনি, নির্বাচনী ব্যবস্থা স্থিতিশীলতা আসেনি। কেন আসেনি জানেন? কারণ যখন যে ক্ষমতায় যায়, ওই মসনদে বসে, তখন সেই মসনদকে একটি চিরস্থায়ী জায়গা করে নেওয়ার একটি প্রবণতা। কিন্তু দেখেন, এইটা যদি এমন হয় যে আমরা যখন ক্লাসে পড়ালেখা করেছি, ক্লাস 8, 9, 10, তখন কিন্তু একটা প্রতিযোগিতা ছিল। আমার রোল নাম্বার ছিল 1, তো আমার সাথে কিন্তু রোল নাম্বার 2 এর একটি প্রতিযোগিতা ছিল। তো আমি কিন্তু সবসময় ভয়ে থাকতাম। এটা কেন থাকতাম? যে আজকে আমার চাইতে যদি ও আগে আসে, আমার এতদিনের একটা কেরিয়ার। তো আমাদের রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী হতো, রাষ্ট্র কল্যাণমুখী হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। তারা জনকল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত, রাষ্ট্র কল্যাণের দিক দিয়ে এগিয়ে যেত এবং ভালো কাজের মধ্য থেকে একটি প্রতিযোগিতা সৃষ্টি হতো। এখন আপনি যদি বাংলাদেশকে একটি ইসলামিক রিপাবলিক করতে চান, আপনার বাংলাদেশের 20 কোটি মানুষ কি এই মুহূর্তে সেটা মানবে? আশরাফুল ভাই, আমি জাতির কাছে আপনার এই টিভি চ্যানেলের মাধ্যমে প্রস্তাব রাখতে চাই বা প্রশ্ন করতে চাই, বাংলাদেশের সেটাই ইন্টারেস্টিং বিষয় বাচ্চু ভাই, যে কেউ এটাকে খেলাফত রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ এটা লিবারাল উদারনৈতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, কেউ মুক্তিযুদ্ধের একাত্তর ভিত্তিক একটা রাষ্ট্র হিসেবে দেখতে চায়। সেটা তো চাইবেই রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটাই তো আইডিওলজিক্যাল তাদের আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, সেখানে জনগণ যেটা বেছে নেবে সেটাই হয়তো জয়লাভ করবে। কিন্তু সেই পরিবেশটিকে আমরা গণতান্ত্রিক সেই পরিবেশটিকে নির্ধারণ করতে পেরেছি, নাকি আমরা একটা মত আরেকটা মতকে আমরা গলা টিপে মানে করতে চাই, আমরা প্রতিপক্ষ হিসেবে শত্রু হিসেবে চিহ্নিত করে তাদেরকে আমরা রাজনীতির ময়দান থেকে তাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। আমরা আলোচনা আছি বাচ্চু ভাই, আরো অনেক বিষয় কথা আছে।